সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। ইরানে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের ৩,৬০০-র বেশি বেসামরিক স্থাপনা, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত ৩০টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। দাউ দাউ আগুনে পুড়ছে তেহরানের আজাদি স্টেডিয়াম। কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কেবল রাজধানী নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, 7 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬০০-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে ৩,০০০-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল। বিমান হামলার শিকার তেহরানের একটি মিলিটারি একাডেমি ও তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা। ইসরায়েলের মিসাইল হামলার শিকার লোরেস্তান প্রদেশের একটি শহর। ফার্স প্রদেশের সিরাজ শহরেও হয়েছে আক্রমণ। এসব হামলায় হতাহত হয়েছে অনেকে। সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়লে ধ্বংস করে দেয়া হচ্ছে তেহরানের মিসাইল লঞ্চারগুলো। আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছি। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিটের মধ্যে লঞ্চার ধ্বংস করে ফেলা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের সামর্থ্য অনেক বেশি, যা ক্রমেই আরো বাড়ছে। আমাদের অংশীদার ইসরায়েলেরও একই অবস্থা। অভিযানের সময়সীমা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। যত সময় লাগুক, লক্ষ্য পূরণে আমরা আরো সেনা ও অস্ত্র পাঠাবো। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর। ইরানি নৌবাহিনীর ওপর আমাদের হামলা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আগে বলেছিলেন আমরা 24টি জাহাজ ধ্বংস করেছি। এখন সেই সংখ্যা 30 ছাড়িয়েছে। আমরা শুধু তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করছি না, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাও শেষ করার চেষ্টা করছি। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েলের পক্ষ থেকে এলাকা খালি করার নির্দেশ জারির পর গৃহহীন হয়ে পড়েছে লেবাননের বহু মানুষ। প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে এখন অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তায়। বৃহস্পতিবার মধ্য বৈরুতে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে অসংখ্য মানুষ। দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহর থেকে পালিয়ে এসে কেউ গাড়ির ভেতরে আশ্রয় নিয়েছেন, কেউ আবার তাঁবু টাঙিয়ে থাকার চেষ্টা করছেন। অনেকেই কাপড় বিছিয়ে আশ্রয় নিয়েছে রাস্তায়। বৃদ্ধ বাবা মা ও ছোট সন্তানদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছে এসব পরিবার। বাড়ি ছেড়ে এলেও এখনও কাটেনি তাদের আতঙ্ক। বৃহস্পতিবার রাতভর বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ উপশহরগুলোতে ভারী বিমান হামলা চালায় আইডিএফ। এর আগে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় তারা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ বাতিল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় এই সংশ্লিষ্ট নির্দেশনা দেয় প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। বন্ধ পবিত্র নগরী জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা। চলতি রমজানে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল 2 জুমায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল আকসা প্রাঙ্গণে। এবার রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিয়া সম্প্রদায়ের সদস্যরা। দুপুরে জুমার নামাজ শেষে শ্যামনগর উপজেলায় বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় শিয়া মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। এ সময় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকে রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন আতঙ্ক থেকেই মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোতে। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নয়, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটা তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র 200 টাকা। আর তা আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে এরা। আতঙ্ক অবশ্যই আছে, আতঙ্কের কারণেই তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। আমি আরো অনেক পাম্পে গিয়েছি, সেখানে তেল নাই, তেল তাদের ছিল না বলে আমাকে দিতে পারে নাই। ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম, কারণ তেল পাই কিনা এটা সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা। তেলের যে ক্রাইসিস, মানে যেভাবে মানুষ নিচ্ছে, সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। জ্বালানি সংকটের শঙ্কায় বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকে পেট্রোল, অকটেন, ডিজেল বেশি করে সংগ্রহে রাখতে চাইছেন। তেল পাইলাম না, বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। আগে তেলের দামে বিক্রি হতেছে, মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। তেল পাবে না বলে আশা, দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আমাদের। আমি খুব বেশি কিনিনি, আমি 250 টাকা তেল কিনেছি। হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে তেলের দাম ডবল হতে বাধ্য। এই চিন্তাতেই সবাই তেল তুলছে, আমরাও তুলছি। এই যা। তবে সরকার এরই মধ্যে জানিয়েছে আপাতত দেশে জ্বালানি তেলের মজুদ সংকট নেই। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের সংকট হতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের শঙ্কার কারণে বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়। গত রাত থেকেই পাম্পে তেল নিতে ভিড় করেন অনেকে। সকাল হবার পর থেকে সেই লাইন আরও দীর্ঘ হয়। সংশ্লিষ্টরা বলেন শঙ্কা থেকেই মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করছেন। এতে সাময়িক চাপ সৃষ্টি হলেও সংকট নেই। তবে ক্রেতারা বলেন যুদ্ধের কারণে তেল সংকট তৈরির শঙ্কা থেকে প্রয়োজন মতো পেট্রোল, অকটেন সংগ্রহে রাখছেন। সেই সাথে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে সেই আশঙ্কা প্রকাশ করেন ক্রেতারা। এখন যদি সংকটে পড়ি, এটা মনের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে, যেটা সত্য কথা। আমার মনের ভিতরে আতঙ্ক থেকেই আজকে কিন্তু আমি তেলটা ঢুকাইলাম। এটা তো আইসা দেখলাম বলছে যে 1000 টাকা আর নিতে পারবেন, এর পারবেন না। আমার 1000 টাকা তেল দিয়ে তো হচ্ছে না, কিন্তু দাম বাড়লে বাংলাদেশে দাম বেড়েই থাকে, কিন্তু বাইরের দেশে কমলে সেটা আর বাংলাদেশে এফেক্ট করে না। ওনাদেরকে হয়তো একটু বলতেছি যে আপনারা এখন একটু পরিমাণে কম নেন, আবার হয়তো পরিমাণে লাগলে আবার নেবেন, কিন্তু আমরা অ্যাভেলেবেল দেওয়ার চেষ্টা করছি। তেল পর্যাপ্ত মজুদ আছে, আমরা সঠিকভাবে গ্রাহকদের তেল সরবরাহ করে যাচ্ছি। আমরা ডিপো থেকেও সঠিকভাবে তেল পাচ্ছি। জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলো মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, পিকআপ বা মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বিক্রি করতে পারবে। লোকাল বাসে 80 লিটার, এছাড়া আন্তজেলা বাস ট্রাকে 220 লিটার তেল দেয়া হবে। বিপিসি জানিয়েছে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুত করে রাখার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত হয়ে জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। আমি গণমাধ্যমের সহায়তা চাচ্ছি, তারাও যেন এই সঠিক তথ্যটা তুলে ধরে। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনো নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। সংসদের নানা বিধি বিধান সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন তিনি নিজেও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এবার প্রাণবন্ত একটি সংসদ দেখবে দেশের মানুষ। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন 208 জন সংসদ সদস্য, যার মধ্যে প্রথমবারের মতো সংসদে যাবেন 146 জন। নতুন নির্বাচিত এসব সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন, পর্যালোচনা সহ নানা বিষয়ে অবহিত করতেই 2 দিনব্যাপী এই কর্মশালার আয়োজন। উদ্বোধনের পর বিএনপির সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই অংশ নেন কর্মশালায়। সিনিয়র নেতাদের পাশাপাশি প্রথম দিনের প্রথম সেশনে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপরা। একটা বিস্তারিত আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরও শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই প্রথম যে আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব, উনি কীভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। 12 মার্চ বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের আপত্তি প্রসঙ্গে সরকার দলের এই নেতা বলেন, এটি সাংবিধানিক পদ, বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন। সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেয়া প্রসঙ্গেও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি উদারতা দেখিয়েছে, বিরোধী দলের তা গ্রহণ করা উচিত। তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। 2 দিনের কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নেবেন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। দুপুর 2:30টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সাবেক কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করেছে। বিভিন্ন আসনে জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এজন্য সাবেক 2 উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন জামায়াত সেক্রেটারিরা। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই স্পেন স্টিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। করিডর কিছু নেই, নিয়মতান্ত্রিকভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সর্বনাশা অপরিণামদর্শী পথ থেকে আপনি ফিরে আসুন, এসে নির্বাচনে এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল সাহস থাকলে নাম প্রকাশ করুন। নিরপেক্ষতার সাথে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা গবেষণা বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, বইটির লেখক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সহ শীর্ষ নেতারা। প্রকাশক জানান, এনসিপি যাত্রা বইটিতে কোনো বয়ান নির্মাণের চেষ্টা নেই। এতে গণ অভ্যুত্থান ও এনসিপির গঠনের ঘটনাগুলো দিনলিপি আকারে তুলে ধরা হয়েছে। নাহিদ বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্য রোধ ও গণতান্ত্রিক সংস্কার না হলে বাংলাদেশের তরুণরা আবারও আন্দোলনে নামতে পারে। গত 1 বছরে বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো 1.5 বছরে এটা শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা এনসিপির অভিজ্ঞতা না, এটা কিন্তু পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। কারণ এই সময়টা ঠিক করে দিয়েছে অলরেডি যে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে।
আর সামনের রাজনীতি বা লড়াইয়ের গতিপথটা কীরকম হতে যাচ্ছে। ইরানে ইসরায়েল মার্কিন আগ্রাসনের নিন্দা ও বন্ধের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানান দলটির নেতারা। বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নেতা ও জনগণকে এভাবে হত্যা মেনে নেওয়ার সুযোগ নেই। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের নেতারা। সমাবেশের আগে ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গণসংহতি আন্দোলন। আন্তর্জাতিক আইন রীতিনীতি লঙ্ঘন করে আয়াতুল্লাহ আলী খমেনিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা ন্যাক্কারজনক শুধু নয়, অত্যন্ত নিন্দনীয়। জায়নবাদী ইসরায়েলের মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে পরিকল্পনা, তা ছাড়া এটা দ্বারা কারো লাভবান হওয়ার সুযোগ নেই। ফলে আজকে এই যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। নেত্রকোনা জেলা কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙালো ছাত্রলীগ। অবশ্য কয়েক ঘন্টা পর সেই ব্যানার আর দেখা যায়নি। ভোরে শহরের ছোট বাজার 3 তলায় দলীয় কার্যালয়ে ব্যানারটি টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে বেলা 11টার পর সেখানে আর ব্যানারটি পাওয়া যায়নি। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা সংলগ্ন কামারপাড়ায় একটি বাসায় ঘটল রহস্যজনক বিস্ফোরণ। এতে নারী ও শিশু সহ দগ্ধ হয়েছেন 10 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা চিকিৎসাধীন। শুক্রবার ভোরের এই বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়েছে দেয়াল, উড়ে গেছে জানালার কপাট, ছাদের একাংশ। দগ্ধদের মধ্যে একই পরিবারে 3 জন করে 2 পরিবারে 6 জন রয়েছেন। তাদের মধ্যে 3 বছর বয়সী রোজা নামের এক শিশুও রয়েছে। এছাড়া সোনিয়া আক্তার নামের একজনের শরীরের 100% পুড়ে গেছে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট। আগুন লাগার পর তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা চিকিৎসাধীন। তিতাস গ্যাস কন্ট্রোল টিম লিডার নাজমুল হাসান বলেন, গ্যাস থেকে কোনো বিস্ফোরণ হয়নি। অমর একুশে বইমেলার 9ম দিন এবং তৃতীয় শিশু প্রহর আজ। শিশু প্রহর ঘিরে মেলার ভেতরে তৈরি হয়েছিল আলাদা এক আবহ। মঞ্চে পাপেট শো আর নানা আনুষ্ঠানিকতার বাইরে ছোট ছোট স্টলে রঙিন বই, আঁকার খাতা, ছড়া ও গল্পের সমাহার। তাই তো সকাল থেকে হই হুল্লোড় আর উচ্ছ্বাসে বইমেলা ছিল ক্ষুদে পাঠকদের দখলে। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। সকালে বইমেলার শিশু প্রহরে বসে শিশু কিশোরদের সমাগম। শিশু প্রহর ঘিরে মেলার ভেতরে তৈরি হয় আলাদা এক আবহ। গল্প, ছড়া, বই কেনার পাশাপাশি শিশুরা মেতেছিল শিশু প্রহরের নানা আয়োজনে। শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। পছন্দের বই কেনার পাশাপাশি শিশুরা ভিড় জমান কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পুতুল নাটকের সামনে। শিশুদের জন্য তারা নিয়ে এসেছে 2টি নতুন গল্প। পাপেট শো ছাড়াও ছিল বায়োস্কোপের রঙিন গল্প। পাপেট বলেছে হচ্ছে বই পড়তে আর গাছ লাগাইতে। অনেক গল্প শুনেছি পাপেটদের কাছ থেকে, এছাড়া অনেক বই মেলায় বই দেখেছি। পাপেট বলেছে শুধু পাপেট দেখলেই হবে না, বই কিনে যেতে হবে, বইও পড়তে হবে। আমি আমার বাবার সাথে এসেছি, এখনো কোনো বই কেনা হয়নি। ভালো লাগছিল অনেকে, যে পাপেট শো থেকে অনেক কিছু শিখলাম। অভিভাবকদের মতে আনন্দের মধ্য দিয়ে শিশুদের শেখার আগ্রহ বাড়ে। তাই এমন বর্ণিল আয়োজন নিয়মিত থাকলে বইয়ের প্রতি আগ্রহ বাড়বে ক্ষুদে পাঠকদের। আমাদের ইট কাঠের দালানযুক্ত বাসায় আমরা তো বাচ্চাদের বিনোদন দিতে পারি না, তো এটা বাচ্চাদের মানসিক বিকাশে এবং তাদের ব্রেইনের ডেভেলপমেন্টে অনেক বেশি আমাদের ভূমিকা রাখবে। নতুন জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে এবং চিন্তার চেতনাটাকে অনেক আবির্ভূত করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের গল্পের মাধ্যমে শিশুদেরকে একটা আনন্দময় বর্তমান উপহার দেওয়ার জন্য অমর একুশে বইমেলার 9ম দিনে ক্ষুদে পাঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। এবার বইমেলা আমার কাছে খুব ভালোই লাগছে, যেবার পাপেট শো হয়েছে, পাপেট শো হচ্ছে এখন যদিও, আর আমার বই বের হয়েছে, তাই জন্য আরো ভালো লাগছে। এবারের বইমেলায় শিশুতোষ ছড়ার নতুন বই প্রকাশিত হয়েছে মোট 18টি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।